হ্যালো এভরিওয়ান, ক্লিয়ারলি অডিবল অ্যান্ড ভিজিবল কিনা একটু জানিও। দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু জানিও। ওয়াচিং দেখাচ্ছে কিন্তু কোনো কমেন্টস আসেনি, তো একবার জানিও যে সব ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এই তো এসেছে। হ্যালো জয়শ্রী, ডিভাইন ব্লেসিংস। ডিভাইন ব্লেসিংস সবাইকে। সো লাইভটা খুব ছোট লাইভ হবে, বাট খুব টু দ্য পয়েন্ট লাইভ হবে এবং খুব ইম্পর্ট্যান্ট রাদার একটা লাইভ হবে। সো আজকে যারা দেখবে না, এটা তাদের জন্য বিশাল বড় লস। আমি দিয়ে দিয়েছি লিঙ্ক সব জায়গায় শেয়ার করে। হ্যালো দিয়া, হ্যালো জয়শ্রী, অল ক্লিয়ার, থ্যাংক ইউ। হ্যালো সুদেশনা, ভালো আছি। হ্যাঁ আমি আছি তোমার সাথে। হ্যালো অনুশ্রী, কেমন আছো? এসে গেছে, এই তো ডরথি এসে গেছে, ক্লিয়ার, ফাইন। চলো, সো আজকের লাইভটা কি নিয়ে? আগামীকাল সাতটা মেজর প্ল্যানেটস একটা রোতে আসছে, অ্যান্ড টুমরো ইজ দ্য ডে যেখানে আমরা প্রচুর জিনিস ম্যানিফেস্ট করতে পারবো এবং লাইফে এটার একটা অদ্ভুত রকম, এটার একটা কি বলবো, অদ্ভুত রকম এটার একটা ইম্প্যাক্ট পড়বে এভরিওয়ানস, প্রত্যেকের জীবনে এটার একটা ইম্প্যাক্ট থাকবে। কারণ এই ধরনের ঘটনা খুব কম দেখা যায়, মানে প্র্যাকটিক্যালি লক্ষ বছর পরে গিয়ে গিয়ে এইরকম অ্যালাইনমেন্ট তৈরি হয়। এবং কালকের দিনটা খুব স্পেশাল দিন, তো কালকের দিনে আমরা অনেক কিছু জীবনে অ্যাট্রাক্ট করতে, অ্যাচিভ করতে পারবো, সেটা নিয়ে কথা বলবো। অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করবো না আগামীকাল, বিকজ কালকে 25শে জানুয়ারি, অ্যান্ড 25শে জানুয়ারিতে যদি আমরা কিছু ভুল করি তাহলে কিন্তু সেটার ইম্প্যাক্টটা অনেক বেশি স্ট্রং ইম্প্যাক্ট হবে এবং অনেক বেশি নেগেটিভিটি আমরা আমাদের লাইফে অ্যাট্রাক্ট করব। শুধু পজিটিভটা ভাবলেই হবে না, এটাও ভাবতে হবে যে 25 তারিখ আছে কালকে। সো 25 তারিখে আমরা যদি এমন কিছু ভুল করি যে ভুলটা করা উচিত নয়, তাহলে কিন্তু আমাদের জীবনে অনেক জায়গা থেকে সমস্যা আসতে পারে, ঠিক আছে? সো সেই জায়গাটাও কিন্তু বোঝাচ্ছে। তো সবাই একটু ধীরে ধীরে জয়েন করতে থাকুক, আমি শুরু করছি ততক্ষণে লাইভটা। আগামীকালকে মানে টুমরো 25 জানুয়ারি 2025 সালে 7টা প্ল্যানেট একটা রোতে আসছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, ঠিক আছে? মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, এদিকে হচ্ছে ইউরেনাস, নেপচুন, ঠিক আছে? এই প্ল্যানেটস গুলো একটা রোতে আসতে যাচ্ছে আগামীকাল। তো যখন এই ধরনের প্ল্যানেটস গুলো একসঙ্গে অ্যালাইনমেন্ট হয় তখন কিন্তু এটার একটা মেজর ইম্প্যাক্ট পড়ে এবং এই ধরনের ঘটনা, এই ধরনের সিচুয়েশন খুব কম তৈরি হয় যেখানে মেজর এতগুলো প্ল্যানেটস একসঙ্গে একটা লাইনে দেখা যাবে। তোমরা কালকে কিন্তু খালি চোখে দেখতে পাবে, যদি তোমাদের ওখানে খুব বেশি কুয়াশার মতো না হয়, মানে ওই হয় না অনেক সময় দেখবে আকাশে কুয়াশার মতো ঢেকে থাকে, ফগি ওয়েদার থাকে, তাহলে দেখা যায় না। কিন্তু যদি না থাকে তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এদিকে ইউরেনাস আর এদিকে নেপচুন, ঠিক আছে? এরা মেনলি আসছে, মেজর এরাই আসছে। এরা এসে, দিদি ফিনান্স অয়েলটা কি দারুণ স্মেল, ইউজ করার জন্য খুব এক্সাইটেড, থ্যাংক ইউ সো মাচ। এক সেকেন্ড দাঁড়াও তো, জাস্ট আ সেকেন্ড। হ্যাঁ, সো যেটা বলছিলাম সেটা হলো মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি আর এদিকে হচ্ছে ইউরেনাস আর নেপচুন, এই 7টা প্ল্যানেট কালকে আসছে। খালি চোখে এদের মধ্যে ম্যাক্সিমাম প্ল্যানেটকেই তোমরা দেখতে পাবে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5টা মেজর প্ল্যানেটকে তো একদম খালি চোখে দেখা যাবে একটা রোতে। তো কালকে আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই দেখো, ঠিক আছে? খালি চোখে একটুখানি দেখো। আজকে রাত্রেও একটু ইম্প্যাক্ট পাবে, বাট অতটা না, কালকে বেশি পাবে। সো কালকে অবশ্যই দেখো, পারলে আজকেও একবার গিয়ে আকাশে দেখো, আকাশের সামনে যে কিরকম কি প্ল্যানেটারি পজিশনস রয়েছে। সো যারা এই কালকের দিনটাকে ইউটিলাইজ করতে পারবে তারা তাদের লাইফে অনেক কিছু পজিটিভ জিনিস আনতে পারবে। এবারে এখানে 2-3টে জিনিস বলার আছে। এই যে 7টা মেজর প্ল্যানেট অ্যালাইনমেন্ট হচ্ছে, 7টা মেজর প্ল্যানেট একসাথে আসছে,
এটার কিন্তু দেশ দুনিয়ার ওপরে, এটার কিন্তু অনেক কিছুর ওপরে একটা বিশাল বড় ইম্প্যাক্ট পড়বে। তো দেশ দুনিয়ার ওপরে যে ইম্প্যাক্টটা পড়বে সেটা কোথাও ভালো কোথাও খারাপ, ঠিক আছে। যদি আমি ইন্ডিয়ার বেসিসে দেখি, ইন্ডিয়ার জন্য যে ইম্প্যাক্টটা আনবে সেই ইম্প্যাক্টটা কিন্তু অতটাও খারাপ নয় যতটা ইন্ডিয়ার বাইরে যারা আছে তাদের জন্য যতটা ইম্প্যাক্ট পড়বে। অ্যাকচুয়ালি যখন একটা অ্যালাইনমেন্ট হয় বিভিন্ন দেশের ওপরে বিভিন্ন রকমভাবে ইম্প্যাক্ট দেয়। সো আমি যদি ইন্ডিয়ার ওপরে দেখি, ইন্ডিয়ার ওপরে কিন্তু ভালো ইম্প্যাক্ট দেবে ওভারঅল অ্যান্ড গ্রোথ দেবে। কিন্তু যদি দেখা যায় মানে যদি বাইরের দেশকে নিয়ে দেখি, সেখানে কিন্তু অগ্নির সমস্যা, প্লাস হচ্ছে মানে আগুন জ্বলবে, বা প্লাস হচ্ছে ফ্লাড বা ভূমিকম্প, মানে এই ধরনের কিছু নেগেটিভ ইভেন্ট হওয়ার যোগ রয়েছে। সো সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। এটা তো গেল একটা দেশ দুনিয়ার ব্যাপার। এবারে আসি যদি মানুষের ওপরে ইম্প্যাক্টের কথায়, কালকের দিনটা এমন একটা দিন যে কালকের দিনটা তোমার এনার্জিকে অ্যাম্পলিফাই করবে। মানে মোট কথা যা তুমি চাইছো, যা তুমি ভাবছো, সেটাকে দ্বিগুণ গতিতে কালকের দিনটায় তোমরা সেটাকে গ্রোথ দ্বিগুণ গতিতে সেটা হবে, মানে স্পিড আপ করা যেটাকে বলে। মানে আমি যখন কোয়ান্টাম থিওরি শিখেছিলাম তখন, বা কোয়ান্টাম রেইকি শিখেছিলাম তখন একটা জিনিস শিখেছিলাম যে রেইকি যদি নর্মালি হয়, কোয়ান্টাম জাম্পিং হচ্ছে ডাবল স্পিডে ট্রিপল স্পিডে জাম্প করা। ইভেন আমি যখন কোয়ান্টাম থিওরি শিখেছি, লোয়া উইথ কোয়ান্টাম শিখেছি, সেখানেও এটা বলে যে যে কোনো জিনিস শুরু হচ্ছে সেটা ডবল ট্রিপল ওয়েতে ওটা জাম্প করবে, মানে স্পিডটা 2x 3x স্পিড বেড়ে যায়। সো কালকের দিনটাতেও সেম থাকবে। আমাদের প্রত্যেকের এনার্জি, আমাদের প্রত্যেকের সমস্ত কিছু আমরা যা রাখবো সেটা কিন্তু দ্বিগুণ বা মানে 3 গুণ বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে। তো সেইটা কিন্তু বোঝায়, এটা হলো 1 নাম্বার। সো কালকের দিনটাতে আমরা যেটা করব না আগে সেটা বলে নিই, তারপরে হোয়াট উই ক্যান ডু বা হোয়াট উই শুড ডু সেটা নিয়ে কথা বলবো। সো কালকের দিনে কোনোভাবেই আমরা কিন্তু নেগেটিভ থট রাখবো না, বিকজ আমি কি বললাম, যা আমরা রাখবো তা কিন্তু দ্বিগুণ ত্রিগুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে, স্পিড আপ করবে। একটা জিনিস জানবে, যখন এই যে জোয়ার ভাটা হয়, যখন পূর্ণিমা অমাবস্যা আসে, চন্দ্র সূর্যের পজিশন চেঞ্জ হয়, তখন কিন্তু আমাদের হিউম্যান বিইং এর ওপরেও এটার ইম্প্যাক্ট কিন্তু পড়ে। তোমরা দেখবে অমাবস্যায় আমরা খুব ডাউন ফিল করি, লো ফিল করি, পূর্ণিমার সময়ও আমাদের অনেক ডাউন বা লো ফিল হয় অনেক সময়। স্পেসিফিক্যালি অমাবস্যাতে এটা বেশি হয়, বিকজ আমাদের যে হোল বডিটা তার 70% ওয়াটার দিয়ে তৈরি, তার জন্য কিন্তু এই ইম্প্যাক্টটা আমরা সব থেকে বেশি বুঝতে পারি। জোয়ার ভাটার যে টাইম, সেটাতেও ইম্প্যাক্টটা কিন্তু বোঝা যায়। এবারে সবাই হয়তো বুঝতে পারে না, কারা বুঝতে পারবে, যারা কনসিয়াস তারা বুঝতে পারবে, যারা কনসিয়াস নও তারা অতটা হয়তো বুঝতে পারবে না, বা যারা খালি চোখে সব জিনিসকে দেখে ইগনোর করে দাও তারা বুঝতে পারবে না। কিন্তু প্র্যাকটিক্যালি প্রত্যেক জিনিস, প্রত্যেক ইভেন্ট যখন হয়, এবং এই ধরনের ইভেন্ট যেখানে লক্ষ বছর পরে গিয়ে এরকম একটা অ্যালাইনমেন্ট হচ্ছে, সেই ধরনের ইভেন্ট যখন হয় তখন কিন্তু সেটা আমাদের ব্যক্তিগত জীবনকেও ভীষণভাবে ইম্প্যাক্ট করবে। সো কালকে আমরা যে থট প্রসেসটা রাখবো সেটা সবসময় প্রম্পট টু দ্য পয়েন্ট থট প্রসেস থাকা উচিত। ইটস নট লাইক কি আমি কনফিউজড থট প্রসেস রাখবে না, ঠিক আছে। মানে হয় না অনেক সময়, আচ্ছা এটা করবো না, নেগেটিভ থট প্রসেস, কনফিউজ থট প্রসেস। সেই এনার্জি কিন্তু কালকে যদি দাও ডিভাইন এনার্জিটা, তো সেই এনার্জি যদি দাও ইউনিভার্সে, ইউনিভার্স কি করবে, সেই এনার্জিটাকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে। সুতরাং কালকে দুটো তিনটে জিনিস একদম করা যাবে না। ফার্স্ট তো কোনো নেগেটিভ থট রাখা যাবে না। কোনো মানুষ যে তোমাকে রাগ, মানে যার জন্য রাগ হতে পারে, যার জন্য অভিমান হতে পারে, সেরকম ইভেন্ট থেকে দূরে থাকার চেষ্টা করবে। ঝগড়াঝাটি, অশান্তি কাছের মানুষদের থেকে মানে সেটা যেন না হয়। দরকার হলে একটু দূরত্ব মেনটেন করে চলবে, যে জানো যখন যেই মানুষের সাথে ঝগড়া হতে পারে দূরত্ব মেনটেন করে চলবে, বিকজ এটা সার্টেন ক্যাওয়াটিক একটা এনার্জি সেন্ড করবে ইউনিভার্সে, আর সেটাই তুমি তোমার লাইফে আননোয়িংলি সেটাকে ডাকবে। আচ্ছা, সো এই জিনিসগুলো মেনটেন করবে, যতটা পারা যায় ক্লিয়ার মাইন্ডসেট রাখবে যে আমি কি চাই, আমি কি চাই না। যে জিনিসগুলো কনফিউজড করে সেই জিনিসগুলো নিয়ে কালকে ভাববে না। যদি ভাবনা আসে সঙ্গে সঙ্গে কাট, ঠিক আছে, ইমিডিয়েটলি সেই এনার্জিটাকে কাট করে দেবে। অ্যাকচুয়ালি আমরা তো অনেক সময় ওরকম হয় না যে ভেবে চিন্তেই সবকিছু ভাবি। নর্মাল আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অনেক কিছু থাকে, আমাদের আনকনসিয়াস মাইন্ডে অনেক কিছু, আমরা কত ভাবিও না প্র্যাকটিক্যালি। মানে
ঠিক আছে বসে আছি হুট করে একটা কোথা থেকে চিন্তা চললো, সেটাই চলছে, পরে মনে হচ্ছে আমি এটাই ভেবে যাচ্ছি নেগেটিভটা, এরকম হয়, অ্যাটলিস্ট আমার সাথে তো হয়। ঠিক আছে, আমি যদি বলি যে আমার কখনো নেগেটিভ থট আসে না, তাহলে তুমি ভগবান হয়ে গেছি, সেটা তো সম্ভব নয়। প্রত্যেক মানুষ যখন আছি থট আসবে, সেটাকে জিরোতে নিয়ে যাওয়াটা বিরাট ডিফিকাল্ট স্টেজ, সেটা জিরোতে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে, পরে কোনো একটা দিন এটার উপরে আমি কথা বলবো। শূন্যতে নিয়ে যাওয়া সম্ভব চিন্তাকে, ভাবনাকে, সেটাকেই সমাধি স্টেজ বলে, সমাধির স্টার্টিং স্টেজ বলে সেটাকে, সেটা পরে কখনো কথা বলা যাবে। বাট হ্যাঁ, আমরা জেনারেলি কিন্তু এরকম হয়, অত বুঝলাম না, বাট নর্মালি দেখা গেল আমাদের থট চলছে এবং সেখানে নেগেটিভ থটটা আছে, যখনই হবে কাট বলে ওটাকে এন্ড করে অন্য থটে যাবে, এবং চেষ্টা করবে কালকে যে থটস গুলো, যে এনার্জি গুলো ক্যাভাটিক, যে থটস গুলো প্রবলেমেটিক, সেগুলোর উপরে ফোকাস না করতে, এবং কালকের দিনটাকে যতটা পারা যায় গ্র্যাটিটিউড রাখবে। একটা জিনিস জানো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5টা মেজর প্ল্যানেট তোমার চার্টে যদি খারাপ পজিশনে থাকে, তুমি কিন্তু চাইলেই সেটাকে ঠিক করতে পারো। মানে কালকের দিনটা এমন একটা দিন যে কালকের দিনে এই মেজর 5টা প্ল্যানেটকে ইউ ক্যান কন্ট্রোল, বা এই 5টা প্ল্যানেটের ব্লেসিংস পেতে পারো, কন্ট্রোল বলাটা ঠিক হবে না, 5টা প্ল্যানেটের ব্লেসিংস পেতে পারো, এবং যে নেগেটিভিটি আছে সেটাকে কিন্তু তুমি মিনিমাইজ করতে পারো। তো তোমাদের প্রত্যেকের জন্য কালকের দিনটা কিন্তু খুবই স্পেশাল হওয়া উচিত। এবারে আসি কি করবে, ঠিক আছে, সো 1 বাই 1 আমি যাব, তাতে কালকে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা টাইম লাগুক, সেই সময়টা দাও। কালকের দিনটাতে পার্টিকুলার যদি 2 ঘন্টাও এটার পিছনে দিতে হয় দাও, বাট আমার মনে হয় এটা ভীষণ ভালো রেজাল্ট দেবে। সো ফার্স্ট জিনিস যেটা, যদি মঙ্গল কারুর খারাপ থাকে তারা এই রিমেডিটা করবে। যদি মঙ্গল খারাপ নাও থাকে, সাপোজ তোমার নয়, স্টিল তোমরা করতে পারো, যাতে করে মার্সের ভালো এনার্জিটা, পজিটিভ এনার্জিটা তোমরা পেতে পারো। মার্সের পজিটিভ এনার্জি কোনগুলো? ইটস লাইক আমাদের উইল পাওয়ার বাড়ানো, মার্স সাংঘাতিক আমাদের উইল পাওয়ারকে বাড়ায়। মার্স ফায়ারি প্ল্যানেট, আমাদের বডিতে ফায়ারি এনার্জিটাকে ইনক্রিজ করে, মেটাবলিজমটাকে বাড়ায়। সো যারা এরকম রয়েছে, ওবেসিটি নিয়ে ভুগছো, প্রচন্ড রকমের এই ধরনের সমস্যা হয়েছে, তারা কিন্তু যদি মার্সের এনার্জি পাও ভালো এগোতে পারবে। মার্স হচ্ছে দ্রুততাকে বোঝায়। সো যদি এরকম কিছু থাকে, তোমার বডি খুব লেথার্জেটিক, তুমি প্রোক্রাস্টিনেট করো, তুমি কোনো ডিসিশন নিতে পারো না, বা করবো এই টালমাটালে অনেক কাজ বেরিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু কালকের দিনটাতে তোমরা কাজে লাগিয়ে মার্সের এনার্জি নিতে পারো, সো দ্যাট এই প্রবলেমগুলোকে ওভারকাম করতে পারো। সো প্রত্যেকে নির্বিশেষে এই রিমেডিটা করতে পারো, যেটা তোমাদের মার্সকে বেটার করবে। কি করতে হবে? সিম্পল রিমেডি, লাল সিঁদুর নেবে, ঠিক আছে, বা অরেঞ্জ কালারের সিঁদুর নেবে, আইদার রেড অর অরেঞ্জ, এই দুটো কালারের মধ্যে একটা কালারের সিঁদুর নিলে, সিঁদুর নিয়ে কি করতে হবে? তোমাকে তোমার বাড়ির যেখানটা সাউথ, সেখানে রিমেডি করতে হবে। যদি তুমি তোমার বাড়ির সাউথ না বোঝো, দেন বাড়ির মধ্যস্থানে করতে পারো। সেটাও যদি বুঝতে পারছো না যে তোমার বাড়ির মধ্যস্থান কোনটা, বা মধ্যস্থানে করলে প্রবলেম হতে পারে, অনেকে শ্বশুর বাড়িতে থাকো, তাদের বাড়িতে প্রবলেম হয়, সো অনেক কিছু জিনিস হয়। তো সেক্ষেত্রে তোমরা কি করতে পারো, ঠাকুরের যেখানে মোটামুটি রাখা থাকে তোমার বাড়িতে, সেই জায়গায় বসেও করতে পারো। সো এই 3টে এরিয়াতে করতে পারো। একটা হচ্ছে সাউথের ডিরেকশনে, সেকেন্ড হচ্ছে বাড়ির মিড পজিশনে, থার্ড হচ্ছে ঠাকুর ঘরে। যে কোনো একটার মধ্যে চুজ করবে। চুজ করে কি করবে? লাল সিঁদুর নেবে, নিয়ে সিঁদুরটাকে একটু ছড়াবে, ওইখানে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিয়ে কি করতে হবে? ওখানে 009 স্পেস 003 এই নাম্বারটাকে লিখতে হবে। সো 009 স্পেস 003, দিস নাম্বার ইজ ম্যাজিক্যাল। মার্স প্ল্যানেটের সঙ্গে এটাকে কানেক্ট করা হয়, এবং বলা হয় মার্সের এনার্জি আমাদের বডিতে আনতে, মার্সের এনার্জিকে পজিটিভলি আমাদের জীবনে আনতে, এবং মার্সের নেগেটিভিটি টোন ডাউন করতে এটা হেল্প করে। আমি মাঙ্গলিক মানি না, বাট যারা বিলিভ করো যে নিজেদেরকে মাঙ্গলিক বলো, কোনো কেউ হয়তো বলেছে ইউ আর মাঙ্গলিক, ইউ শুড ডু দিস রেমেডি, ঠিক আছে? সো হয়ে গেল ব্যাপারটা। এবার নেক্সট কাজ কি? ওইটা ওইভাবেই থাকবে। পরের দিন তুমি ওই পুরো সিঁদুরটাকে তুলে নিয়ে গাছের গোড়ায় একটা দিয়ে ওখানটাকে মুছে নেবে, দ্যাটস ইট, এইটুকু বাস। একদম ছোট জিনিস, বাট ভীষণ এফেক্টিভ রেজাল্ট দেবে। এবারে অনেক সময় কি হয়, অদ্ভুতভাবে একটা জিনিস বলি, যেটা হচ্ছে খুব অদ্ভুত লাগে যে ছোট রিমেডি বললে কিছু মানুষ বলে দিদি এত ছোট রিমেডি, কিছু ভারী ভরকম রিমেডি দাও। বাট ট্রাস্ট মি, হ্যালো স্নেহা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনন্যা, ইয়েস। সো যেটা বলছিলাম সেটা হলো যে একটা রিমেডি শুধু শুধু কিন্তু আসে না। একটা রিমেডি যিনি লিখেছেন, যিনি বার করেছেন, যিনি এই নাম্বারটাকে কানেক্ট করেছেন, প্ল্যানেটের ভাইব্রেশনের সাথে এটাকে মানে মিক্স করেছেন, তার জন্য না এটা বহু বহু বছরের তপস্যার ফল। সো মেবি ফর ইউ দিস ইজ জাস্ট আ নাম্বার, বাট এই নাম্বারটা, এই ভাইব্রেশনটা বুঝতে, এই ফ্রিকোয়েন্সিটাকে ম্যাচ করাতে
যিনি লিখে গেছেন তার জন্য এটা অনেক অনেক বছরের তপস্যা এসেছে। অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কোন দিন কোনটা করবে না করবে সেটাও কিন্তু একজন গুরু অ্যাস্ট্রোলজার তিনি আমাকে শেখাচ্ছেন, শিখিয়েছেন, তারপর আমি তোমাদেরকে ডেলিভার করতে পারছি। মেবি ইট সাউন্ড লাইক এইটুকু একটা রিমেডি, বাট কখনোই কোনো রিমেডিকে খুব ছোট ভাববে না। অনেক সময় অনেকে বলে কালার নিয়ে যদি আমি বলি যে ইউ শুড চেঞ্জ দিস কালার, বা দিদি এইটুকু বললে আর কিছু বলো, আমি বলি যে ডু ইট, ডু ইট। যেটা বলছি সেটা করলে না দেখতে পাবে যে রেজাল্টটা কি আসছে, এবং সেটা তৈরি করতে, সেটা লিখতে, সেটা বুঝতে একটা মানুষের ঘন্টার পর ঘন্টা লাগে। স্পেসিফিক্যালি কালারের ব্যাপারটা, রঙের ব্যাপারটা তো আমি ভীষণভাবে মনে করি, কারণ হচ্ছে যে আমি এটার উপরে কনস্ট্যান্ট ওয়ার্ক করি যে কোন কালারের সাথে নাম্বার ম্যাচ করবে, কোন কালারের ভাইব্রেশনের সাথে কোন কালারকে নেওয়া যায়, এটা ওটা। তো এই মিক্স অ্যান্ড ম্যাচটা আমার কনস্ট্যান্ট চলতে থাকে, অ্যান্ড ফর দ্যাট রিজন আই এম টেলিং ইউ, যারা এটা করবে তারা নিজেরা এটার ইম্প্যাক্টটা তাদের লাইফে বুঝতে পারবে। ঠিক আছে, সামথিং হ্যাপেন্ড, আর সত্যি খুব লো ফিল করছিলাম, আননেসেসারি একজনের সাথে ঝামেলা হচ্ছে। না না, লো ফিল তো একদমই কালকে দিনটা করা যাবে না, মানে এটা একদম নো সিচুয়েশন। সিঁদুর দিয়ে লিখতে হবে, রাইট? আচ্ছা, সো এই হলো ব্যাপার। 009 তারপরে স্পেস দিয়ে পাশেই লিখতে হবে, ওপর নিচ নয় কিন্তু। 009 লিখলে একটু স্পেস দিয়ে 003, একদম এক লাইনে হবে লেখাটা। ঠিক আছে, হয়ে গেল। এটা হলো মার্সে। নেক্সট হচ্ছে কি বুধ, মার্কারি। আমি তো করবোই, ভীষণভাবে করবো, কারণ মার্কারির মহাদশা রান করছি, আই শুড ডু দিস। তো মার্কারির যারা দশা পেরোচ্ছ, মার্কারির যাদের জীবনে মার্কারির এফেক্ট চাই, যারা চাও মার্কারিটা আমার ভালো হোক, তারাই রিমেডি করতে পারো। মার্কারি কিন্তু আমাদের ইনস্ট্যান্ট বুদ্ধি, ব্যবসা, অর্থের অনেকগুলো জায়গা কিন্তু মার্কারি দেয়, এবং জানি মেন ফিনান্স ভেনাস দেয়, বাট মার্কারি হচ্ছে সোর্স অফ ইনকাম, যেখান থেকে ফিনান্স জেনারেট হয়। মার্কারি হচ্ছে একটা মানুষকে বুদ্ধি দেবে যে তুমি কাজটা কিভাবে করলে তোমার টাকা আসবে। সে হয়তো ডাইরেক্ট টাকা আনছে না, কিন্তু কাজটাকে কিভাবে করতে হবে সেটা কিন্তু সে বোঝায়। মার্কারি হচ্ছে এটা। প্লাস যারা গান বাজনা করো, সঙ্গীতের সাথে যুক্ত আছে, তবলা শেখো, গিটার শেখো, ফর দেম মানে মার্কারি খুব ভালো হওয়া উচিত। ঠিক আছে, আর কি যাদের থাইরয়েড প্রবলেম রয়েছে তারাও কিন্তু এই রেমেডিটা করো। মোট কথা মার্কারি কিন্তু আমাদের স্পিচের উপরে কাজ করে। আচ্ছা, যেসব বাচ্চাদের বাড়িতে, মানে তোমাদের বাড়িতে যদি এরকম কোনো বাচ্চা থাকে যার অটিজম আছে, বা হাইপার অ্যাক্টিভ চাইল্ড রয়েছে, বা মাইল্ড অটিজম রয়েছে, মোট কথা এই ধরনের কিছু, বা স্পিচ রিলেটেড প্রবলেম আছে, তারাও কিন্তু যে রিমেডিটা আমি বলছি এই রিমেডিটা অবশ্যই কালকের দিনে করবে। কি করতে হবে, একটুখানি মুগ ডাল, কালকে সকালবেলায় যে মুগ হয়, সোনা মুগ আমরা দেখি গ্রিন কালারের হয়, ঠিক আছে? সো গ্রিন কালারের যে সোনা মুগটা হয়, সেই সোনা মুগটা কি করবে, ভগবান গণেশজিকে উৎসর্গ করবে কালকে সকালবেলায়। এটা হলো ফার্স্ট কাজ, স্নান টান করে। অ্যান্ড সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ হচ্ছে উৎসর্গ করা হয়ে গেল, পুজো হয়ে গেল, তারপরে মুগ ডালটাকে ভিজিয়ে দেবে। ঠিক আছে, ভিজিয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে ওটাকে মানে 1-2 ঘন্টা 3 ঘন্টা এরকম ভিজিয়ে রাখবে। তারপরে ছেঁকে নিয়ে ওটাকে গাছের মানে একটা টব টাইপের বানাবে, বানিয়ে ওটা একটুখানি পুঁতে দেবে, গাছ করার চেষ্টা করবে। হওয়া না হওয়া পরের কথা, মোট কথা কালকে প্ল্যান্টেশন করতে হবে, মোট কথা ওই সিডটাকে জার্মিনেট করতে হবে, করে ওটাকে গাছে তৈরি করতে হবে, চেষ্টা করতে হবে। দেখো হবেই কি হবে না সেটা আমি জানি না, কারণ অনেকের হাতে গাছ হয় না, তার অনেকগুলো রিজন আছে। তারা হয়তো বোঝে না গাছ কিভাবে করতে হবে, ওয়েদারটা বুঝতে পারে না, কতটা জল দিতে হবে বুঝতে পারে না। বাট তোমার চেষ্টা যেন এটা থাকে যে ওই মুগ ডালটাকে ভিজিয়ে রাখবো। ঠিক আছে, ভিজিয়ে রেখে তারপর 2-3 ঘন্টা পরে যখন ওটা নরম হয়ে যাবে তখন ওটাকে দিয়ে দেবো। ঠিক আছে, মানে মাটিতে পুঁতে দেবো, একটা ছোট্ট টবেও পুঁততে পারো, দিয়ে উপরে একটুখানি মাটি দিয়ে দিলে ধীরে ধীরে ওটা থেকে গাছ তৈরি হলো। সো ওইটা তোমাদের জন্য খুব ভালো হেল্প করবে। গাছটা পরবর্তী ক্ষেত্রে তো আর কিছু করণীয় নেই, গাছটা তুমি প্লেন রাখলে পরে ওটা জলে দিয়ে দিতে পারো। ঠিক আছে, কারণ মুগের যে গাছটা হয় সেই গাছটার কোনো করণীয় নেই, লাইক ধনে পাতাতে আমরা যেরকম খাই সেটাতে কিন্তু এটা নয়। এটা হচ্ছে যে প্লান্টেশন করা, মোট কথা যত যেমন ওটা ধীরে 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 বৃদ্ধি করবে, ধীরে 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 ওটা যত বাড়বে, তোমার জীবনের যে মার্কারির নেগেটিভিটি সেটাও ধীরে ধীরে কমতে থাকবে এবং বেটারমেন্টটা ধীরে ধীরে হতে থাকবে। ঠিক আছে, সো দিস ইজ মার্কারি রেমেডি। ক্লিয়ার কিনা বলো একটুখানি। সোনা মুগ সিডসের নাম না, তোমরা সোনা মুগ কিনবে, কিনে ঠাকুরকে দেবে, দেন হয়ে গেলে পুজো টুজো হয়ে গেলে ওটাকে জলে ভিজিয়ে রাখবে 1-2 ঘন্টা 3 ঘন্টা যতটা পারো, দেন তারপরে ওটাকে মাটিতে পুঁতে দেবে, দেখবে ধীরে ধীরে ওটা জার্মিনেট করে গাছ হয়ে যাবে। ঠিক আছে, প্ল্যান্টেশন কালকেই করবে।
ঠিক আছে, আমি যে মুগ ডালটার কথা বলছি দ্যাট ইজ গ্রিন মুগ, ঠিক আছে, আমাদের এখানে ওটাকে সোনা মুগ বলে। এবার আমি জানি না কোথায় কি বলে, মেবি এরিয়া ওয়াইজ এটা ডিফারেন্ট হতে পারে, আমার আইডিয়া নেই। মোট কথা গ্রিন মুগ, সবুজ রঙের একটা মুগ ডাল হয়, সেই মুগ ডালটার কথা আমি বলছি, ঠিক আছে। অনলি 23 শেয়ার্স, কি বলবো বলো, যারা শেয়ার করেছো তাদের চুমু, আর যারা করনি প্লিজ একটুখানি শেয়ার করে দিও, ঠিক আছে। চল নাও নেক্সট রেমেডি কি আছে, বৃহস্পতির রেমেডি। বৃহস্পতির জন্য কি করা যেতে পারে, বৃহস্পতিকে বেটার করা যেতে পারে কিভাবে। সো ফার্স্ট অফ অল একটা জিনিস বুঝতে হবে যে বৃহস্পতি ইজ গুরু, রাইট, অ্যান্ড দ্যাট ইজ দেব গুরু। গুরু তো ভেনাসও, দ্যাট ইজ দৈত্য গুরু, বাট জুপিটার ইজ দেব গুরু। নাও জুপিটার যদি কারো সহায় থাকে না, আমরা কি বলি যে গুরু কৃপাহি কেবলম, মানে গুরু যদি কৃপা করে আমরা যে কোনো অবস্থা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারি। যারা আমার কাছে একটা ক্লাস করেছিলে তাদেরকে এটার উপরে আমি অনেক ডিটেল ইলাবোরেটলি তাদেরকে বুঝিয়েছিলাম যে আমাদের গুরু শুধু একটা শরীর নয়, তার কৃপা, তার ব্লেসিংস, সে চাক না চাক কিভাবে আমাদের একটা পার্টিকুলার বডির একটা পার্টিকুলার পার্টকে কিভাবে কভার করে, রক্ষা করে, অ্যান্ড নট দিস সাটল বডি, এই স্থূল শরীরের না, বা সূক্ষ্ম শরীরেরও না। সো সেটা আমি বুঝিয়েছিলাম, এখন যদি সেগুলো বোঝাতে যাই অনেকটা লেট হয়ে যাবে, দ্যাট ইজ নট পসিবল। তো একটা জিনিস জানবে, তোমার গুরুকে তুমি দেখতে পাও না পাও, তোমার গুরু চলে গেছে বেঁচে আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। গুরু কখনো একটা শরীর হতে পারে না, গুরু একটা তত্ত্ব, অ্যান্ড সেই তত্ত্বটা কিন্তু অনেকভাবে আমাদেরকে প্রোটেক্ট করে। আনফর্চুনেটলি এটা আমি বলছি, যেটা আমি বলতে চাই না সেটা হচ্ছে যে অনেক গুরুকে নিয়ে তো খারাপ কথা বলে তাদের কর্মার জন্য, ঠিক আছে, কিন্তু তারপরেও তাদের কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে তারা যদি তাদের রাস্তা থেকে না সরে যায়, তারা যদি তাদের গুরুকেই সব থেকে উপরে মনে রাখে এবং সেই গুরু তত্ত্বটাকে বিলিভ করে চলে, তারা কিন্তু জীবনে অনেক কিছু জিনিস অ্যাচিভ করতে পারবে বা তাদের প্রোটেকশন থাকবে। যেমন অনুকূল ঠাকুরের গুরু দীক্ষাতে অনেক কিছু বলে, সেটা যে মানছে না বা যার পছন্দ নয় সে বলতেই পারে, কিন্তু সেটার জন্য তোমরা মনে কোনো দিন যারা দীক্ষা নিয়েছো ডাউট আনবে না, তাহলে ওটা হয়ে গেল পাপ, গুরু পাপ, ঠিক আছে। সেটা কিন্তু জুপিটারকে সমস্যা দেবে। হতেই পারে যে থিওরিতে ওরা চলে বা যে জিনিসে ওদের চলছে, যেভাবে ওদের চলছে সেটা ঠিক নয়, আমি মানছি ঠিক নয়, কিন্তু তারপরেও তোমার কাছে গুরু তত্ত্বটাকে তুমি রাখবে, ফিজিক্যাল বডি, তার কথা, তার খাওয়া, এগুলোর উপরে না। তো তুমি যদি অলরেডি দীক্ষা নিয়েছো, যারা নেয়নি তারা নেবে না, ঠিক আছে, কিন্তু যারা নিয়েছে তাদের কখনো ওই গুরু পাপটা করতে নেই, ঠিক আছে। তো সেই জন্য বলছি যে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে যে গুরু পাপ কখনো করবে না। সো গুরু পাপ থাকলেই জুপিটার কিন্তু ডাউন হয়, গুরু সব থেকে উপরে, গুরু তত্ত্বকে কখনো ছোট করবে না। এবার জুপিটার ভালো থাকলে কি হবে, তোমাকে ওই যে গুরু যেমন বাঁচিয়ে আনে সেরকম জুপিটার তোমাকে যে কোনো সিচুয়েশন থেকে বাঁচিয়ে আনতে পারে। গুরুর মানে জুপিটারের যে এফেক্ট সেটা সাংঘাতিক এফেক্ট। জুপিটার হচ্ছে এমন একটা প্ল্যানেট, একটা মানুষ, জুপিটার অ্যান্ড সান অলসো, বাট সানের থেকেও আমি এক্ষেত্রে জুপিটারকে বলবো, যে না জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে থাকলেও যদি তোমার জুপিটার ভালো থাকে হাতে, মানে হাতের রেখাতে বা চার্টে, ও তোমাকে ওখান থেকে টেনে ঠিক বার করে আনবে। গুরু ইজ নলেজ, গুরু ইজ উইজডম, জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি আলাদা করে, আমাদের জীবনে মোরাল ভ্যালুজ আনে। তো তোমার যদি মনে হচ্ছে তোমার বাড়িতে এমন কেউ রয়েছে যে যার মোরাল ভ্যালুজ ঠিক নেই, মদ গাঁজা কোনো খারাপ নেশার সাথে যুক্ত রয়েছে, জীবনকে সঠিকভাবে নিয়ে চলছে না, জীবনের যে দৃষ্টিভঙ্গি সেটা ঠিক না, তাদের অবশ্যই জুপিটারের এই রেমেডিটা করা উচিত। কারণ মোরাল ভ্যালুজ, জুপিটার শুধু টাকা দেয় না, কিন্তু জুপিটার কিন্তু মোরাল ভ্যালুজের সাথে টাকা দেয়, মানে তোমাকে সততার সাথে 2 পয়সা ইনকাম করা শেখাবে। যে শুক্র কিন্তু সেটা শেখায় না, শুক্র বলে ইউ নিড মানি, আর্ন মানি, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু ডু বাট আর্ন মানি, কিন্তু জুপিটার বলে নো, এইটা আমার 1 টাকা ইনকাম হলেও চলবে, সততার সাথে চলতে হবে। সো জুপিটার আমাদের সেই মোরাল ভ্যালুজটা ক্রিয়েট করে, যেটা আমার মনে হয় প্রচন্ডভাবে আমাদের জীবনে দরকার। সো জুপিটার সেই জায়গাটা তো করে, কিন্তু জুপিটার যদি খারাপ থাকে কি হবে, তুমি ফিল করবে ইউ আর নট প্রোটেক্টেড, তোমার ওপরে ডিভাইন ব্লেসিংস এর সেই হাতটা নেই, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু ভীষণভাবে মাথায় রাখবে। তো যাই হোক, এবারে চলো রিমেডিয়াল পার্টে আসি, কি করতে হবে। কালকে একটা হলুদ রঙের কাপড় নেবে, পরিষ্কার কাপড়,
হলুদ রঙের কাপড়ের মধ্যে 3টে জিনিস রাখবে, একটা ছোট্ট এরকম কাপড় নেবে হলুদ রঙের কাপড়ের মধ্যে 3টে জিনিস রাখবে। কি কি রাখবে? প্রথম হচ্ছে একটা তেজপাতা, সেকেন্ড হচ্ছে 2টো দারচিনি, থার্ড হচ্ছে 3টে তোমার ক্লোভ। ঠিক আছে, এই 3টে জিনিস রাখবে। ঠিক আছে, সো রেখে ওটাকে বাঁধবে, বেঁধে কালকে সকালবেলায় ওটা হাতে নেবে, হাতে নিয়ে মনে মনে তুমি ভগবান বিষ্ণুকে স্মরণ করবে। ঠিক আছে, ভগবান বিষ্ণু কিন্তু জুপিটারকে অনেকটা বেটার করতে পারে। অ্যান্ড লর্ড বিষ্ণু ইজ দ্য সুপ্রিম এনার্জি, যে কিন্তু পুরো 9টা গ্রহের সৃষ্টিকর্তা বলা হয় দ্য হোল ইউনিভার্স অ্যান্ড দ্য 9 প্ল্যানেটস আর ক্রিয়েটেড বাই লর্ড বিষ্ণু। সো লর্ড বিষ্ণুর হাতে কিন্তু সেই পাওয়ারটা আছে। ঠিক আছে, এবার নেক্সট জিনিস সেটা হচ্ছে ভগবান বিষ্ণুকে স্মরণ করে প্রণাম করে ওটাকে ওখানেই রেখে দেবে ঠাকুরের কাছে। পরের দিন মানে পরশু দিনকে ওটাকে তুলে কি করবে, তোমার বাড়ির নর্থ ইস্ট বা নর্থে রাখবে, চেষ্টা করবে নর্থ ইস্টে রাখা। যদি নর্থ ইস্টে রাখা পসিবল না হয় তোমার বাড়ির ওখানে রেখে দিও, এবং এটা সারা জীবন রেখো, এটাকে কিন্তু জলে ফেলবে না। যদি মনে হয় যে ঠাকুরের স্থানেও রাখা যাবে না, লকারেও রাখতে পারো, কিন্তু গায়ে চিটিয়ে লিখে রাখবে যে এটা হচ্ছে জুপিটারের রিমেডি, যেটা আমি 2025-এ করেছি, এই জন্য এটা জলে ফেলা হবে না। এটা একদম মেনশন করে রাখবে, যাতে করে কখনো ওটা ফেলে না দাও। ফেলে দিলে কি কোনো ক্ষতি হবে না, কিন্তু এইরকম প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট আমাদের জীবদ্দশাতে আমরা দেখতে পাবো না। যেমন আমরা কুম্ভ মেলা, যে কুম্ভটা এখন চলছে, মহাকুম্ভটা, এটাও আমরা দেখতে পাবো না। তো ওইটাও কোনোদিন আমরা দেখতে পাবো না এইরকম প্ল্যানেটারি অ্যালাইনমেন্ট। তো ফর দ্যাট রিজন ওটাকে মানে গুছিয়ে সুন্দর করে রেখে দেবে। এতে কি হবে, জুপিটার পাওয়ার পাবে, জুপিটারের জায়গাটা বেটার হবে। ক্লিয়ার? এইটুকু আমাকে একটু বলো। আমার কনসালটেশন আছে, আমাকে দৌড়তে হবে শেষ করে। পিরিয়ড হলে রিমেডি করা যাবে। ক্লিয়ার? একটুখানি জানাও, চটপট রিয়াক্ট করতে থাকো সবাই, হ্যাঁ, বিকজ আমি এত রাশে আছি। আমি প্রথমে ভাবছিলাম লাইভটা করবো না, না এতটা তো আমি অডিও দিয়ে কভার করতে পারবো না, ব্যাক টু ব্যাক চলবে আমার। এরপরে কনসালটেশনস রয়েছে, তারপরে ক্লাসেস রয়েছে। আই ডোন্ট থিঙ্ক আমি এরপর লাইভে আসার ক্ষমতায় থাকবো। এটা ক্ষমতারও তো একটা ব্যাপার আছে, একটা ক্লাস নিলে, একটা কনসালটেশন ব্যাক টু ব্যাক দিলে স্বাভাবিকভাবেই বডি ডাউন হয়ে যাবে। তাহলে এখনই করে নিই। ঠিক আছে, নর্থ ইস্টে ঠাকুরঘর সেখানে রাখা যাবে। ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। চলো, সো নেক্সট পার্টে যাচ্ছি, দ্যাট ইজ ভেনাস। সো ভেনাসের জন্য কি করা যেতে পারে? আচ্ছা, এগুলো আমি প্ল্যানেটস ওয়াইজ বলছি। কেউ যদি প্ল্যানেট ওয়াইজ না করে প্লেন কোনো জিনিস ম্যানিফেস্ট করতে চাও, সেটারও রিমেডি আমি বলে দেবো। ঠিক আছে, সো প্ল্যানেট ভেনাসের রিমেডি এবার বলছি। ঠিক আছে, সেটা কি খুব ছোট্ট রিমেডি। আচ্ছা, যারা বুঝতে পারছো না প্লিজ রিওয়াইন্ড করে একটু লাইভটা দেখে নিও আফটার এন্ডিং দ্য লাইভ। সো ভেনাসের রিমেডি কি থাকবে কালকে? খুব ছোট্ট রিমেডি, একদম সিম্পল। সেটা হচ্ছে কর্পূর নেবে। হ্যাঁ, কর্পূর নেবে, একটুখানি দেশি ঘিতে ডোবাবে। ঠিক আছে, দেশি ঘি যদি না থাকে নর্মাল ঘিতে ডোবাবে, কোনো ব্যাপার না। প্রথম সকালবেলায় স্নান টান করে ঠাকুরের স্থানে গিয়ে ওটাকে জ্বালবে। ঠিক আছে, জ্বালা হয়ে যাওয়ার পর ওটা জ্বলে গেল, তারপর কি করবে, ওখানেই বসবে, ওখানে বসেই শ্রী মন্ত্রের জাপ করবে। শ্রী মন্ত্র কিন্তু আমাদের ভেনাসকে অনেকটা পাওয়ার দেয়। সো শ্রীম 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 মন্ত্রের পাঠ করবে। আমি সকালবেলা তোমাদেরকে এই পার্টিকুলার এই পারপাসে তোমরা যে চ্যান্ট করছো এটার পারমিশন দিয়ে দেবো, বা রাতেও আমি পারমিশন দিয়ে রাখবো, আমি যখন একটু ফ্রি হবো। কারণ পারমিশন দিতে গেলেও তো একটা সার্টেন রিচুয়াল আমাকে করতে হবে, তো আমি সেটা দিয়ে রাখবো। তোমরা করতে পারো। তোমরা অনেকেই জানো যে অলরেডি আমার মা লক্ষ্মীর ওপরে সাধনা চলছে, বহুদিন হয়ে গেল। তো শ্রীমন্ত্র আমরা যদি বলি, মানে আমি যদি সেটার পারমিশন দিই, তাহলে সেটা আরো বেশি এফেক্টিভ হবে। তেজপাতা, দারচিনি আর লবঙ্গ। হ্যাঁ, তেজপাতা, দারচিনি, লবঙ্গ হলুদ কাপড়ে বেঁধে নেবে। বেঁধে নিয়ে একটা ঠাকুরের স্থানে বা নর্থ ইস্টে বা লকারে রাখতে পারো, যেখানটায় কমফোর্টেবল ফিল করবে সেখানটায় রেখো। ঠিক আছে, আচ্ছা, এবারে আগেন ব্যাক টু ভেনাস। সেটা হচ্ছে যে প্রথমে তো এটাকে কর্পূরকে ঘিয়েতে ডুবিয়ে জ্বালবে। দ্বিতীয় জিনিস, আমি শ্রীমন্ত্রের দিয়ে দেবো, তোমার শ্রীমন্ত্রের পারমিশন দিয়ে দেবো, সো দ্যাট তোমরা চ্যান্ট করতে পারো। তো কালকে সারাদিন ওখানে বসে, সারাদিনে তো চ্যান্ট করবেই, ওখানে বসে 1008 বার অবশ্যই জপটা করতে হবে। ঠিক আছে, 1008-এর বেশি হলেও চলবে, তার কম যেন না হয়। 1008 বার চ্যান্ট করতে আমার ম্যাক্সিমাম 15 থেকে
16 মিনিট লাগে। আমি জানি না তোমাদের কতক্ষণ সময় লাগবে। 20 মিনিট মতো চ্যান্ট করলেই আশা করা যায় 1008 বার হয়ে যাবে। আমি কাউন্টিংয়ে ওইভাবে হাতে গুনে করতে গেলে আমার একটু ভুল হয়। এখন আমি ওই মালাতে করছি, মালাতে শুরু করেছি, আগে তো কাউন্টিং মেশিনে করছিলাম। বাট যখন কাউন্টিং মেশিন নিতে চাই না, মালা নিতে চাই না, কিছু প্লেন চ্যান্টিং করতে চাই, তখন এরকম আমি সময় দেখে নিই। তো অন অ্যান অ্যাভারেজ তোমরা ধরে চলো 20 মিনিট চ্যান্ট করবে, তাহলেই হবে। ঠিক আছে, সো এটা হয়ে গেল। এনি টাইম করতে পারো যদি চ্যান্ট করতে চাও, ঠিক আছে। যদি মনে হয় সকালবেলা কোনোভাবে সম্ভব হচ্ছে না, সন্ধ্যের দিকে করতে পারো অফিস থেকে ফিরে। তখন সেক্ষেত্রে কি করতে হবে, গাটা ভালো করে পরিষ্কার করে নেবে, ধুয়ে নেবে, আর ড্রেস চেঞ্জ করে নেবে, ফ্রেশ ড্রেস পরে বসবে, ড্রেস পরে বসে করবে। হয়ে গেল, প্রক্সি চ্যান্টিং করা যাবে। ডান। এবার সরি লেট হয়ে গেল ডিভাইন, থ্যাংক ইউ। না না লেট হয়নি, সবাইকে রিকোয়েস্ট করবো আগেন প্লিজ লাইভটা শেয়ার করে দিও। এবারে চলো শনির রিমেডি, এটা খুব ইম্পর্টেন্ট বিকজ স্যাটার্ন ইজ দ্য কার্ড অফ ডিলে অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টমেন্ট। নাও হোয়াট আই ক্যান সে, আই শুড নট সে এনিথিং অ্যাবাউট স্যাটার্ন বিকজ এমনই একটা প্ল্যানেট যাকে নিয়ে কথা বলাটাও ভয়ের, ঠিক আছে। আমি তো আবার মহাদশা কভার করেছি, রিসেন্ট আমার শেষ হয়েছে লাস্ট ইয়ার, অ্যান্ড ইটস লাইক সামথিং ডিফারেন্ট। দো স্যাটার্ন আমার ভালো পজিশনে আছে, তারপরেও যদি আমাকে এত ডিফিকাল্টিস দিয়েছে, সামটাইমস আমি ভাবি যাদের স্যাটার্ন ভালো পজিশনে নেই তাদের জন্য হাউ মাচ ইট ইজ ডিফিকাল্ট। ডিফিকাল্টের একটা চূড়ান্ত যদি কোনো প্ল্যানেট পানিশমেন্ট দিতে পারে, দ্যাট ইজ স্যাটার্ন। সো স্যাটার্ন এমন একটা প্ল্যানেট যাকে বেশি ঘাঁটানো যায় না, স্যাটার্ন এমন একটা প্ল্যানেট যাকে আমরা রীতিমতো ভয় করেই চলি, ঠিক আছে। চলার রিজনও আছে, ঠিক আছে। ইটস নট লাইক, আমি এটা বলছি না যে স্যাটার্ন এমনি এমনি মানুষকে ভোগায় না, সেটা না, মানুষ ভুল করলেই ভোগায়। কিন্তু আমরাও হিউম্যান বিং, আমরাও দোষে গুণে মানুষ, পারফেক্ট তো আমরা কেউই নই। তো ছোটোখাটো নোইংলি আননোইংলি অনেক ভুল হয় আমাদের দ্বারা। তো সেটার এখন তো চেষ্টা করি সেটাকে মিনিমাইজ করার। জানি না আগের জন্মে কীরকম ছিলাম, কি করেছি, হ্যাঁ কি করেছি অ্যাস্ট্রোলজিক্যালি কিছুটা গাইডেন্স পাওয়া যায়, বাট ওই টিপিক্যাল ডে টু ডে তো দেখিনি যে কি করেছি। তো সেই জন্য ডেফিনেটলি স্যাটার্নকে বেটার করা সবার দরকার, যাতে করে পূর্ব, যেমন আমি বলি পূর্ব পুণ্য আসে, তেমন পূর্ব পাপও এসেছে, সেই পাপটা অনেকটা মিনিমাইজ হয়, আর আমাদের শনি মহারাজ একটু দোষ দণ্ডটা কম দেয়। নাও কি করা যেতে পারে কালকের দিনে? সো ফার্স্ট অফ অল কালকের দিনে ছাতা দান করতে পারো, কালো জুতো দান করতে পারো, কালো ছাতা কালো জুতো এটা একটা করতে পারো, অথবা সর্ষের তেল দান করতে পারো। এইটা গেল 3টে। 4 নম্বর জিনিস কি করতে পারো, যদি দান কিছু না করতে পারো বা মনে হয় যে এই মোমেন্টে দান করা পসিবল না ফিনান্সের জন্য বা কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যেটা করণীয় সেটা হচ্ছে যে শনিদেবের কথা মাথায় রেখে, শনিদেবের কথা মাথায় রেখে, আমিও ভয় পাই শনিদেবের কথা মাথায় রেখে তোমাদের যেটা করতে হবে, কালো সর্ষে নিতে হবে। অল্প 1 মুঠো কালো সর্ষে নেবে, কালো কাপড়ে বাঁধবে, ঠিক আছে। কালো কাপড়ে বেঁধে কালো সর্ষে নেবে। তারপর কি করতে হবে, তারপরে একটা পুরো হনুমান চালিসা পাঠ করতে হবে। শ্রী গুরু যে দিয়ে যে শুরু হচ্ছে, পুরো হনুমান চালিসা গিয়ে শেষ হবে যেখানে, ঠিক আছে, সেইখানে এন্ড করতে হবে। সো একটা পুরো হনুমান চালিসা চ্যান্ট করবে, হাতে ওটা নিয়ে সকাল দুপুর সন্ধ্যা এনি টাইম চ্যান্ট করতে পারো। তারপর কি করতে হবে, তারপরে তোমার যে বাড়ি, তোমার বাড়ির পিছন মানে পশ্চিমের দিক, পিছন বলবো না, তোমার বাড়ির যেটা পশ্চিমের দিশা, সেই পশ্চিমের দিশাতে চলে যাবে। চ্যান্টিংটা হয়ে যাওয়ার পর পশ্চিমের দিশাতে চলে গিয়ে পশ্চিমের দিকে, মানে ধরো আমার এইটা আমার বাড়ি, এই আমার বাড়ির এই দিকটা পূর্ব দিক, এই দিকটা পশ্চিম দিক, এই দিকটা, তাহলে আমি কোন দিকে যাব? এই দিকে যাব, ঠিক আছে, এই দিকের রাস্তা দিয়ে আমি যাব। সো পশ্চিম দিকে আমি যাব, পশ্চিম দিকে গিয়ে আমি যে কোনো গাছে ওটাকে ফেলে দিয়ে চলে আসবো। বা যদি পশ্চিমের দিশাতে যাওয়া পসিবল না হয়, প্রবাহিত জলে ভাসাবে। এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি মেনশন করছি, পুকুর কিন্তু কোনো খাল বিল পুকুর এগুলো কিন্তু কোনো প্রবাহিত জল নয়। প্রবাহিত জল কিন্তু নদী সমুদ্র। প্রবাহিত মানে যে জলটা প্রবাহমান সেটাকে প্রবাহিত বলে। সো এটা এমন একটা ছোট জিনিস যেটা নিয়ে এত কনফিউশন ক্রিয়েট হয়, সেজন্য খুব স্পেসিফিকলি বলে দিচ্ছি, পুকুর খাল বিল কোনো কিছু কিন্তু প্রবাহিত জলের ক্যাটাগরিতে আসে না। নদী সমুদ্র সাগর এগুলো কিন্তু প্রবাহিত জলের ক্যাটাগরিতে আসে। মানে যে জলটা প্রবাহমান, যে জলটা চলছে, সেই জলটাকে প্রবাহিত জল বলে। তো সেই ধরনের জলে, যেমন আমার বাড়ির কাছে আমাদের এখানে দামোদর আছে বর্ধমানে, সো আমরা চাইলে দামোদরে দিয়ে আসতে পারি যদি পশ্চিম দিকের দিশা না থাকে। অনেকের বাড়িতে এরকম হতেই পারে যে তার পিছনে পশ্চিমের দিক রয়েছে, সেটাই সে যেতে পারবে না, কোনো কারণে রাস্তা ব্লক আছে, কোনো কারণে ওখানে গিয়ে এন্ড হচ্ছে, কিছু একটা প্রবলেম থাকতেই পারে। সেক্ষেত্রে বলে রাখলাম, ঠিক আছে। ঘরের গাছের গোড়ায় এটা ফেলা যাবে না, এটা বাইরেই ফেলতে হবে, আইদার প্রবাহমান জলে ফেলবে,
নাহলে তোমার বাড়ির পশ্চিমের দিকে চলে যাও, পশ্চিমের দিকে যত খুশি এগিয়ে যাও, কোনো ম্যাটার নেই। মানে আমার বাড়ি থেকে আমি 3 কিলোমিটার এইদিকে যেতে পারি, এইদিকে, এটা পশ্চিমের দিক, তো এইদিকে আমি 3 কিলোমিটার যেতে পারি, গিয়ে আমি ফেলে আসতে পারি গাছের গোড়া, সেটাও চলবে, কিন্তু পশ্চিম দিকে যেতে হবে। সো বলে দিলাম, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল এটা? আচ্ছা, এবার নেক্সট জিনিস কি? নেক্সট জিনিস হচ্ছে আমি কোনো পার্টিকুলার অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট ওয়াইজ রিমেডি করব না। আই ওয়ান্ট টু ম্যানিফেস্ট সামথিং। আমি চাই আমার এই দিনটা এত ভালো ম্যানিফেস্টেশনের দিন, আমি চাই আমার ম্যানিফেস্টেশন পাওয়ারটাকে বাড়াতে, আমি ম্যানিফেস্ট করতে চাইছি। দেন হোয়াট আই শুড ডু? সিম্পল জিনিস করবে। প্রথম হচ্ছে ভিজুয়ালাইজেশন টেকনিক, কালকে ম্যান্ডেটরি করতেই হবে। কয়েকটা ছোট ছোট জিনিস বলে আমি টেকনিকটায় যাচ্ছি। কালকে অবশ্যই ভিজুয়ালাইজেশন টেকনিক করবে, কালকে অবশ্যই মেডিটেশন করবে, মানে মেডিটেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর টুমরো। কালকে অবশ্যই সকালবেলা ঘুম থেকে উঠে এটাকে মাস্ট হ্যাবিটে রাখো যে কালকে উঠবো, উঠে আমাকে মেডিটেশন করতে হবে, ঠিক আছে? ভিজুয়ালাইজেশন, কি ভিজুয়ালাইজেশন করবে? তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো ভিজুয়ালাইজ করবে, সেটা তুমি পেয়ে গেছো। ভিজুয়ালাইজেশন জিনিসটা কি সেটার উপরে বহু লাইভ করা আছে, বাট তাও যারা নতুন তাদের জন্য 1-2 লাইনে জিনিসটাকে বলে দিই। ভিজুয়ালাইজেশন মানে তুমি যেটা চাইছো তুমি সেটা অলরেডি পেয়ে গেছো, তুমি সেটাকে ভিজুয়ালাইজ করবে, ঠিক আছে? দ্যাট ইজ ভিজুয়ালাইজেশন টেকনিক ইন লোয়া। সো তুমি ভিজুয়ালাইজ করবে, ধরো তোমার গোল হচ্ছে একটা ভালো জব, তোমার গোল হচ্ছে রিলেশনশিপ, তোমার গোল হচ্ছে কেরিয়ার। সো তুমি যেটা গোল তোমার, তুমি ভিজুয়ালাইজ করবে, তুমি সেটা অ্যাচিভ করে ফেলেছো লাইফে। সো কনস্ট্যান্ট তোমাকে সেটা ভাবতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, পেয়ে গেছো। এবং যখন ভিজুয়ালাইজ করবে মাইনর ডিটেলসের উপরে ওয়ার্ক করবে। লাইক কি বলবো, ধরো তুমি চাইছো তোমার পার্টনার একটা ভালো অ্যাট্রাক্ট করতে তোমার লাইফে, সো তোমাকে তাকে ভিজুয়ালাইজ করতে হবে, তার হাইট কিরকম চাও, তার ওয়েট কিরকম চাও, তার থট প্রসেস কিরকম চাও, তার এডুকেশন কিরকম চাও, তার ফিনান্স কিরকম চাও, তার মানসিকতা কিরকম চাও, মাইনর ডিটেলসের উপরে ফোকাস করবে। ধরো তুমি একটা জব খুঁজছো, ভালো জব, তাহলে কি করবে? যে তুমি ভিজুয়ালাইজ করবে জবে গেছো, অফিসে ঢুকছো, কলিগরা রয়েছে, সিটে গিয়ে বসছো, ব্যাগ রাখছো, ছোট ছোট ডিটেলস, এবং তোমাকে তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, তুমি হাসি খুশি ভাবে বেরোচ্ছ, মাইনর ডিটেলের উপরে ওয়ার্ক করবে, ঠিক আছে? সো হয়ে গেল জিনিসটা বলা, ডান। এবারে আসি যে জিনিসটাতে, সেটা হলো যে এইগুলো তো করবে, মেডিটেশন করবে কালকে ভিজুয়ালাইজেশন করবে। মেডিটেশন ভিজুয়ালাইজেশন প্রক্সি করা যাবে না, খুব ক্লিয়ারলি মেডিটেশন ভিজুয়ালাইজেশন প্রক্সি করা যাবে না, জাস্ট নিজেরটার উপরেই তুমি করতে পারবে। নাও নেক্সট, এবার যে রিমেডিটা বলছি, একটাই রিমেডি বলবো, যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে এটা হেল্প করবে। কি করতে হবে? একটা সাদা কাগজ নেবে, সাদা কাগজের মধ্যে একটা গোল ক্লকওয়াইজ সার্কেল করবে, ঠিক আছে? গোল ক্লকওয়াইজ সার্কেল করবে এবং ওপরে নাম্বার লিখবে 24, মানে সার্কেলটার উপরে নয়, মানে ধরো এটা আমার হাতটাকে ধরো, এটা একটা গোল সার্কেল, ঠিক আছে? এখানে সার্কেলটা এন্ড হচ্ছে, এই উপর দিকটাতে একটু উপরে 24 লিখবে। মোট কথা পেজটা শুরু হবে নাম্বার 24 দিয়ে। ফার্স্টে নাম্বার 24 লিখবে, তার নিচে একটুখানি স্পেস দিয়ে একটা গোল ক্লকওয়াইজ রাউন্ড করবে, সার্কেল বানাবে। এত ফাস্ট বলছি, আমার রয়েছে তোমার কনসালটেশনের জন্য, আমি ফোকাসই করতে পারছি না। আচ্ছা 24, দেন হচ্ছে ক্লকওয়াইজ একটা সার্কেল বানাবে। এবার সার্কেলের মধ্যে কি লিখবে? নিজের নাম লিখবে, তার নিচে আমার যেমন নাম প্রিয়াঙ্কা চক্রবর্তী, ওপরে আমি নাম লিখবো, তার নিচে কি লিখবে? একটা উইশ, যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো। সাপোজ প্রেগনেন্সি, তাহলে কি লিখবে? প্রেগনেন্সি। যদি কেরিয়ার হয় কেরিয়ার, যদি ম্যারিড লাইফ হয় ম্যারিড লাইফ, যদি হ্যাপি, তুমি ধরো ম্যারিড কিন্তু হ্যাপি নও তাতে, তাহলে কি লিখবে? হ্যাপি ম্যারিড লাইফ। সো মোট কথা এইভাবে ছোট্ট করে, ডিটেলে না, ছোট্ট করে ওটা লিখবে, তার নিচে একটা নাম্বার লিখবে 51, ঠিক আছে? সো নেম ইয়োর উইশ, সিম্পল ভাবে কেরিয়ার বা জব বা যেটা চাইছো সেটা, তারপরে হচ্ছে 51 নাম্বারটা ওই সার্কেলের মধ্যেই এই তিনটাকে লিখতে হবে পরপর। প্রথমে নাম, তার নিচে তোমার উইশটা, তার নিচে 51 নাম্বারটা। হয়ে যাওয়ার পর কি করবে? নিচটাতে তোমার আগে সার্কেলের বাইরে তোমার নিজের নাম লিখবে, ঠিক আছে? আমি হলে কি লিখবো? সার্কেলের বাইরে নিচে প্রিয়াঙ্কা চক্রবর্তী, মানে সার্কেলটা থেকে অনেকটা দূরে নিচে প্রিয়াঙ্কা চক্রবর্তী, তার নিচে কি লিখবো? ডিভাইন মার্সি, MERCY, ডিভাইন মার্সি, তার নিচে লিখবো গ্র্যাটিটিউড, ঠিক আছে? সো প্রিয়াঙ্কা চক্রবর্তী, তার নিচে ডিভাইন মার্সি, তার নিচে গ্র্যাটিটিউড। সো আগে এইভাবে পুরো পাতাটা শেষ হবে। তাহলে একটা পাতা, তার মাঝে থাকবে গোল, উপরে থাকবে 24 নাম্বার,
মানে প্লেন 24 নাম্বার লেখা থাকবে, নিচে থাকবে তোমার নাম, ডিভাইন মার্সি, গ্র্যাটিটিউড, অ্যান্ড সেই সার্কেলটা থাকবে, সার্কেলের মধ্যে কি থাকবে তোমার নাম, পুরো নাম, তার নিচে কি থাকবে তোমার উইশ, তার নিচে থাকবে 51 নাম্বার, সার্কেলের মধ্যে এটা থাকবে। পুরো লেখাটা একটা পেজে হবে, সাদা কালারের পেজ হবে, ব্লু কালারের ইঙ্ক হবে, ঠিক আছে? সো এইভাবে তুমি পুরো পেজটাকে লিখবে, পেজের মধ্যে পুরো জিনিসটাকে ছকে লিখবে। লেখা হয়ে যাওয়ার পরে কি করবে, ওটাকে ভাঁজ করে ফোল্ড করে তুমি কোথাও একটা ওটাকে ডায়েরিতে বা কোথাও, যেটা তোমার কেউ হাত দেবে না সেরকম জায়গায় ওটাকে রেখে দেবে। কিন্তু যখন ফোল্ড করছো তার আগে তুমি যেটা লিখেছো তুমি সেটাকে ভাববে যে সেটা ইউনিভার্স তোমাকে দিয়ে দিয়েছে, তোমাকে ভগবান সুপ্রিম এনার্জি এটাকে তোমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে তোমার এই উইশটা, এবং মনে মনে থ্যাংক ইউ জানাবে, যেটা আমি করলাম আমি জানি এটা আমার অলরেডি ফুলফিল হয়ে গেছে, যে মোমেন্টে আমি পেনে হাত দিয়েছি আমার সমস্ত জিনিস যা আমি চাইছি এটা থেকে আমি পেয়ে গেছি। এবং পার্টিকুলার একটা উইশের উপরেই করতে পারবে, করে এটাকে রেখে দেবে। নাও এটা তোমরা প্রক্সি করতে পারো, যদি প্রক্সি করো যে ব্যক্তির নাম মানে যে ব্যক্তির জন্য তুমি বানাচ্ছ, প্রক্সি মানে অন্যের জন্য বানানো, অনেকে আবার প্রক্সিও জানে না, আমাকে বলে দিদি প্রক্সি কি, আমি যদি বলি প্রক্সি চ্যান্টিং পসিবল কনসালটেশন, তো তাদের জন্য বলে দিই প্রক্সি মানে অন্যের জন্য করা। তো এটা তোমরা অন্যের জন্য করতে পারো, সব প্রসেস সেম থাকবে। গোল সার্কেলের মধ্যে নিজের নামটা লিখবে না, যার জন্য বানাচ্ছ তার নামটা লিখবে, আর নিচে সার্কেল থেকে অনেকটা দূরে নিচে যেখানে আমি বলেছিলাম তোমার নাম, তারপরে ডিভাইন মার্সি, তারপরে গ্র্যাটিটিউড, সেখানে কি লিখবে আগে সেই ব্যক্তির নাম, তারপরে ডিভাইন মার্সি, তারপরে গ্র্যাটিটিউড। মোট কথা যার জন্য বানাচ্ছ তার নামটা প্রায়োরিটি থাকবে, তোমার নয়। তুমি যেহেতু বানাচ্ছ তোমার কোনো প্রায়োরিটি ওখানে নেই, তুমি অন্যের জন্য বানাচ্ছ তাহলে তারটাই মেন প্রায়োরিটি থাকবে। ক্লিয়ার এইটুকু? আর কোনোভাবেই কালকে নেগেটিভ ভাববে না, কোনো রিচুয়ালস করতে চাইছো না, ফেয়ার এনাফ করো না, কিন্তু কোনোভাবেই কালকে নেগেটিভ ভাববে না, কোনোভাবে কালকে ঝগড়াঝাটির মধ্যে যাবে না, কোনোভাবেই মনের মধ্যে রাগ, ঘৃণা, ক্ষোভ, নেগেটিভ ইমোশনস গুলোকে আনবে না। এই তিনটের উপরে কালকে অবশ্যই কিন্তু ওয়ার্ক করো, ঠিক আছে? A comment is considered as a proper only emojis or stickers. হ্যাঁ, আমি এত তাড়াহুড়ো করছি কি বলবো, তোমরা বলবে তাহলে এলেই কেন লাইভে, বাট এটা এতটা বলো না, এতটা আমি অডিওতে পারতাম। আর তাড়াহুড়ো করার কারণ হচ্ছে অলরেডি আমার মানে টাইম বলা আছে না, তো এবার যদি সেটা না হয় সেটা দেখতে ভীষণ খারাপ লাগে, সেই জন্য আমি খুব পাংচুয়াল, টাইম ফাইমের ব্যাপারে খুব পাংচুয়াল, আমি মেনটেন করতে ওটা খুব পছন্দ করি। সার্কেলের রিমেডি যেটা রয়েছে ম্যানিফেস্টেশন রিমেডি, সেটা কালকে সারাদিনে যখনও বানাতে পারো, ঠিক আছে? আচ্ছা, হয়ে গেল। আমি তোমাকে দেখাবো, বলো না গো কি করে বুকিং করবো। পূর্ণিমা, এই লাইভেরই নিচে বেশ কিছু 3-4 দিন 5 দিন আগে চলে যাও, একটা নাম্বার দেওয়া রয়েছে যেটা এমার্জেন্সি কনসালটেশন নাম্বার। তোমার যদি খুব এমার্জেন্সি থাকে একটা সিঙ্গেল কোয়েশ্চেনের উপরে তুমি কনসালটেশন নিতে পারো, কিন্তু এটা ফুল প্রেডিকশন নয়। ফুল প্রেডিকশন বা মাল্টিপল কোয়েশ্চেনের উপরে কনসালটেশনের ডিটেলস আসবে, তখন তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এমার্জেন্সি কনসালটেশনটা রাখার উদ্দেশ্যই হচ্ছে যদি কোনো সময় কোনো মানুষ খুব বিপদে পড়ে যায়, এমার্জেন্সি কনসালটেশন রিকোয়ার্ড, তখন তোমরা নিতে পারো। থ্যাংক ইউ মিষ্টি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সুশ্রী। হ্যালো পিঙ্কি, আমি ভালো আছি। নাও লাইভ শেষ করার সময়, তখন বলছো এসেছে মেয়েটা লাইভে। মোর দ্যান 1 করা যাবে আমার আর বাড়ির অন্য কারোর? হ্যাঁ করতে পারো। কেউ যদি ম্যানিফেস্টেশন করতে চাইছো কালকে, নিজেরও করতে চাইছো অন্যেরও করতে চাইছো, নিশ্চয়ই করতে পারবে। নিজেরটাই নিজের নাম দেবে আর অন্যেরটাই অন্যর নাম দেবে, ঠিক আছে? না আমরা বলবো থ্যাংক ইউ তুমি এলে ডিসপাইট অফ ইউর হেক্টিক শিডিউলে। আমাকে এত ভালো ইংরেজি একটু শিখিয়ে দাও তো নাতাশা। নাতাশাকে দেখি, লাবণীকে দেখি, এত ভালো ইংরেজি বলে, আমি মাঝে মাঝে লেখে আর কি, বলে তো না, মানে কথা তো হয় না, লেখাতেই পাই। এত ভালো ইংরেজি আমাকে একটু শেখাও। কিন্তু খুব সুন্দর লাগছে কুর্তির কালারটা, খুব অ্যাট্রাকটিভ। থ্যাংক ইউ তিতলি, অনেক ভালোবাসা, তুমি অনেক সুস্থ থেকো। থ্যাংক ইউ, এইটা আশীর্বাদ করো, হেলথ আমার মাঝে মাঝে একটু ভোগান্তি দেয়।
ঠিক আছে? তোমার জন্যে কত কিছু ম্যানিফেস্ট করে লাইফ সব কিছু পেয়ে যাচ্ছি, যা এরকম কেন বলছো দিদি, তুমি হেল্প করছো আবার তোমায় কিছু বলবো কেন? গ্র্যাটিটিউড, থ্যাংক ইউ গো। কাগজটা থাকবে, কাগজটায় কিছু করণীয় নেই, পরে ধরো তোমার উইশটা ফুলফিল হয়ে গেল, কাগজটাকে জলে ভাসিয়ে দিও, ঠিক আছে? যে কোনো ওটা পুকুরেও দিতে পারবে, মানে প্রবাহিতর দরকার নেই, যে কোনো একটা জলে ওটা ভাসিয়ে দিও, ঠিক আছে? দিদি কাল অশৌচে কুম্ভ স্নান করা যাবে? আমি বলতে পারবো না গো, কাল অশৌচে কুম্ভ স্নান করা যাবে কিনা আমার কোনো আইডিয়া নেই, আর যে জিনিসে আইডিয়া নেই আমি কোনো দিন সেটা নিয়ে মন্তব্য করবো না, ঠিক আছে? আমি জানি না, কোনো ভালো ব্রাহ্মণের কাছ থেকে এটা একটু জেনো, ঠিক আছে? ডান্স ক্লাসে যাব, ফিরে তোমার ক্লাস, আর আমি এরপর কনসালটেশনে যাব, তারপর আবার ক্লাস আছে, তাড়াহুড়ো চলছে। বাড়ির বাইরে থাকলেও রিমেডি করা যাবে, নিশ্চয়ই করা যাবে, ঠিক আছে? জুপিটারের পুটুলিটা বাড়ি চেঞ্জ করলে নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ যাবে, ঠিক আছে? চলো, সো হোপফুলি সবার উত্তর আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? দুটো উইশ আলাদা দুটো পেপারে করা যাবে, একজন ব্যক্তির একটা উইশই হবে, ঠিক আছে? খুব ক্লিয়ারলি আমি বলি, কোনো কনফিউশন ক্রিয়েট করবে না, একজন ব্যক্তির একটা উইশই করতে পারবে। সো তুমি যদি নিজের জন্য করতে চাইছো একটা উইশ, তোমার ফ্যামিলির কোনো পার্সনের জন্য করতে চাইছো একটা উইশ, তুমি তাকে করে দিতে পারো, তারটা তুমি করে দিতে পারো, কিন্তু এটা কখনো হবে না যে একজন ব্যক্তির একের বেশি উইশ তুমি ফুলফিলমেন্টের জন্য এটা করতে পারবে, সেটা হবে না। হ্যালো পিয়ালি, আমি খুব ভালো আছি, তোমার রিমেডিগুলো জাস্ট দারুণ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ গো। ব্রেসলেট কি স্টিল আন্ডার প্রসেসিং? অমৃতা একবার হোয়াটসঅ্যাপ করে নিও, ঠিক আছে? দেখে নেবো একবার। চলো আজকের মতো লাইফটাকে এন্ড করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।